চাকা অল ইন ওয়ান ডিটারজেন্ট পাউডার নিবেদিত ঈদ এখন আনন্দে আপনাদের সবাইকে স্বাগত। আর পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ইসরাত মুক্তি। বরাবরের মতোই ঈদ এখন আনন্দের আয়োজনে আমাদের সঙ্গে রয়েছেন বিশেষ অতিথি। তার অনেকগুলো পরিচয়, তিনি মডেল, অভিনেত্রী, সম্প্রতি তিনি উপস্থাপনাও করেছেন এবং বিচারকের দায়িত্ব পালন করেছেন। তিনি শবনম ফারিয়া। স্বাগত আমাদের আয়োজনে এবং ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আপনাকে ঈদের অনেক শুভেচ্ছা, দর্শকদেরকেও ঈদের অনেক শুভেচ্ছা। আচ্ছা, ঈদটা কেমন কাটলো এবার শুরুতেই এই প্রশ্নটা রাখতে চাই। আমি আসলে লাস্ট কয়েক বছর ধরে ঢাকায় থাকি না, ঈদের সময় দেশের বাইরে চলে যাই, কারণ হচ্ছে আমি বছরের সবচেয়ে বড় ছুটিটা পাই ঈদের সময়। আর বাকি সময় আসলে এভাবে ছুটি নেওয়া যায় না, বিকজ হচ্ছে কাজের জন্য তো আমাকে ছুটি নিতে হয়। সো বড় ছুটি ঘোরাঘুরির জন্য নিতে পারি না, সো এটাকে প্রপার ইউটিলাইজ করার চেষ্টা করি আর কি। তো এবারের ঈদে তুমি কোথায় ঘুরতে গেলে? শ্রীলঙ্কা। আচ্ছা, আমি এবার প্রথমবার গিয়েছি, এর আগে কখনো যাইনি। এই তো। কেমন লাগলো পুরো ট্রিপটা? ট্রিপ মানে আসলে ট্রিপ মানে আনন্দ, কারণ আমরা ঘুরতে গেলে একদম আমরা রিফ্রেশ, যেটা হয়ে যায় মাইন্ড রিফ্রেশ হয়ে যায়, যত কাজের চাপ থাকুক, বিশেষ করে যান্ত্রিক জীবন থেকে একটু বের হওয়ার আমাদের। এবং আমাদের ঢাকার লাইফ তো অনেক ফাস্ট, স্পেশালি যেহেতু আমার দুটো প্রফেশন, এবং দেখা যায় এমনও হয় যে আমি জাস্ট অফিস শেষ করে 6টায় বের হয়ে আবার বিভিন্ন শুটে যাই, রাত 12টা 1টা পর্যন্ত কাজ করে আমি আবার ব্যাক করে পরদিন সকালে আবার কাজে যাই। সো ওইটা থেকে একটা ব্রেক হলে আসলে খুব রিফ্রেশিং লাগে। আচ্ছা, তোমার ছেলেবেলার ঈদ নিশ্চয়ই মনে আছে। ছেলেবেলার ঈদ আমাদের সবারই মনে থাকে, কারণ ওই সময়টা আসলে আমাদের প্রত্যেকের জীবনের, আমরা বলি যে সেরা মুহূর্ত, যেটা আমরা বড় হওয়ার সঙ্গে সঙ্গে আনন্দ যে বিষয়গুলো থাকে সেগুলো আমরা আসলে হারিয়ে ফেলি। সেই জায়গা থেকে ছেলেবেলার ঈদটা আমাদের সবার মনে একদম সবসময় জেগে থাকে, যেটাকে বলি। আর সেই ঈদ নিশ্চয়ই মনে আছে। আর যেহেতু পবিত্র ঈদুল আজহা, কোরবানির ঈদ, পশুর হাতে যাওয়ার কোনো অভিজ্ঞতা হয়েছে কিনা ছেলেবেলায়? আমার না সিভিয়ার ওসিডি আছে। আচ্ছা, এটাকে ওসিডি বলা উচিত নাকি আমি জানি না, বাট আমি খুব মানে পরিষ্কার একটু বাকি আছে আমার। তো একবার আমি খুব এক্সাইটেড হয়ে গিয়েছি যে আমি যাবো, এবার গরু কিনবো বাবার সাথে। হাটের সামনে যাওয়ার পর যখন দেখলাম ভিতরে গোবর, হাটের সামনে থেকে বলছি না, আমি তো এখানে যাবো না, আমি ঢুকবো না। পরে বাবার যে পিয়ে ছিল ওনাকে দিয়ে আমাকে বাসায় পাঠিয়ে দিল। আর বাবা, এরপর আমি আর কখনো কোনোদিন আমাকে কেউ জিজ্ঞেস করলাম পাগল। একটু জানতে চাই, তুমি এখন একদম ফুল টাইম কর্পোরেট কর্মী, কর্পোরেটে শিফট করাটা কিভাবে হলো? হুট করে কোনো চিন্তা ভাবনা করে নাকি হুট করেই হয়ে গেছে? কারণ যেহেতু তুমি অভিনেত্রী, মডেল, তোমার এখানেও অনেক কাজ রয়েছে, সেখান থেকে ওই জায়গায় শিফট করাটা তো তোমার জন্য খুব বড় একটা পরিবর্তন। না, বেসিক্যালি আমি 2020 সালের ঠিক আগে মাস্টার্স স্টার্ট করি। তখন বিকজ হচ্ছে আমার বাসা থেকে একটা প্রেশার ছিল যে একটা অল্টারনেটিভ কোনো একটা ক্যারিয়ার রাখা। আচ্ছা, আমি যে ব্যাপারটাতে খুব সিরিয়াস ছিলাম তা না, কিন্তু কোভিডের সময় রিয়েলাইজড যে আসলে একটা মানে ফিক্সড একটা ইনকাম সোর্স থাকা খুব জরুরি। মিডিয়ার কাজটা আসলে এরকম হয়, এটা আসলে রেগুলার তো না, কোনো মাসে দেখা যায় আমরা অনেক টাকা ইনকাম করি, আবার কোভিডের সময় যেমন অলমোস্ট 1 বছর আমাদের কোনো কাজই আমরা ওভাবে করতে পারিনি। সো ওইটার থেকে আই রিয়েলাইজ যে না, আসলে প্রত্যেকেরই একটা ইনকাম সোর্স না, মাল্টিপল ইনকাম সোর্স থাকা উচিত। সো ওটার কোভিডের মাঝখানেই আমি হচ্ছে একটা জায়গায় জয়েন করি। সো ওখানে জয়েন করার পর আমার কাছে মনে হয়েছে যে ওকে, কাজটা আসলে ভালোই। কিন্তু কোভিড শেষ হওয়ার পরে যেটা হলো যে ওই মাস্টার্সটা বন্ধ করে আমি একটা অন্য সাবজেক্টে মাস্টার্স শুরু করলাম, ওটা হাফ করেই। অ্যান্ড ওই মাস্টার্স চলাকালীন হচ্ছে আমি একটা পত্রিকায় জয়েন করি, আচ্ছা, অ্যাজ আ ফিচার রাইটার। সো তখন আমি লেখালেখি করতে আগে থেকে পছন্দ করতাম। ইনফ্যাক্ট আমার আন্ডারগ্রেডও ছিল ইংলিশ লিটারেচারে, সো আমার ভালোই লাগতো। সো ওখানে কাজ করতে করতে হচ্ছে আমি বিভিন্ন জায়গা থেকে পিআরে কাজ করার জন্য অফার পাচ্ছিলাম। সো আমি মাস্টার্স চলাকালীন সময়ই জয়েন করি আর কি। আচ্ছা, যে তুমি বলছিলে যে কোভিডের পর তোমার এই অনুভূতিটা হলো যে মাল্টিপল ইনকাম। কোভিড কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে বেশ প্রভাব রেখে গেছে, পজিটিভ নেগেটিভ, চিন্তাধারা থেকে শুরু করে লাইফস্টাইল থেকে শুরু করে সব বিষয়ে একটা বড় প্রভাব ফেলেছে। বিশেষ করে যদি বলি, আমরা যারা সবসময় বেশি কাজে ব্যস্ত থাকি, আমরা খুব লম্বা একটা সময় পেয়েছি নিজেকে ভাবতে, বুঝতে। সেই সময় এই ঘরে থেকে তোমার কি মনে হয়, তোমার মধ্যে কোন পরিবর্তনটা এসেছে বলে তুমি মনে করো, যেটা আগে ছিল না? মুক্তি আপু, আমার বন্ধু বান্ধব অ্যান্ড ফ্যামিলির লোকজন বলে কোভিডের আগে আমি একজন মানুষ ছিলাম, কোভিডের পর আমি একটা ডিফারেন্ট মানুষ হয়ে গিয়েছি। একদম আমার এত চেঞ্জ এসছে, বিকজ কোভিডে আমার জীবনে অনেক বড় বড় কিছু ঘটনা ঘটেছে। প্রথমত হচ্ছে কি, আমার ডিভোর্স হয়েছে ঠিক কোভিডের 1 সপ্তাহ আগে। আচ্ছা, তারপরে কোভিড যখন অনেক ভয়ানক অবস্থা, মে মাসে, মে জুনে,
তখন আমার মার হচ্ছে হার্টে ব্লক ধরা পড়লো। সেই ব্লক বলতে আমার মার পাঁচটাই ব্লক। আচ্ছা। এবং আম্মাকে তখন আমরা সিএমএইচে নিয়ে গিয়েছিলাম। সিএমএইচে তখন কোভিডের জন্য সব ধরনের সার্জারি বন্ধ, আচ্ছা। এবং আম্মুকে ইমিডিয়েটলি আমাদের সার্জারি করাতে হবে। তখন বাংলাদেশ থেকে দেশের বাইরে সব ফ্লাইটস বন্ধ। আমরা ঢাকাতে আম্মুর সার্জারি হলো, এবং 4 দিনের ডিসিশনে। আজকে এনজিওগ্রাম হলো, তার 4 দিন পরদিনই হসপিটালাইজড করা হলো, তার 3 দিন পরে সার্জারি। এবং আমার বাবা মারা গেছে, সো আমি না আমার মার উপর পুরোপুরি মেন্টালি অ্যান্ড সব কিছুর জন্য ডিপেন্ডেন্ট। সো আম্মুর অসুস্থতা আমার জন্য অনেক বড় একটা ধাক্কা ছিল, যে এটা কিভাবে কি ম্যানেজ করব। মানে আমরা আলহামদুলিল্লাহ যে আমরা খুবই প্রিভিলেজড, যে একটা ছোট সার্জারি হলো হয়তো আমরা দেশের বাইরে গিয়ে সার্জারি করি, আর সে সময় সব কিছুই আছে কিন্তু ফ্লাইটস নাই, আমরা চাইলেও নিয়ে যেতে পারছি না। এইরকম যে একটা সিচুয়েশন, সেটা আসলে বলার মতো না। এবং হয় কি, এবং প্রফেশনালিও যেহেতু কাজ বন্ধ, আমি অনেক দিন ধরে বাসায়, সো সব মিলে না আমার লাইফে অনেক চেঞ্জ চলে এসেছিল। সো কোভিডটা আমি বলবো যে ডেফিনেটলি কোভিডটা অনেক কঠিন একটা টাইম ছিল পুরো দেশের জন্য বা পুরো পৃথিবীর জন্য, বাট আমার পার্সোনালি মনে হয় যে যে ক্ষতিটা আমার হয়েছে সেটা আমার জন্য আলটিমেট গেইন ছিল। আচ্ছা, অর্থাৎ তুমি তোমার বিষয়টাকে, পরিবর্তনটাকে বেশ পজিটিভলি এসেছে তোমার জীবনে। আমরা আরও গল্প করবো আপু, তবে ছোট্ট একটা বিরতির পর। চাকা অল ইন ওয়ান ডিটারজেন্ট পাউডার নিবেদিত ঈদ এখন আনন্দে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। বিরতির পর স্বাগত, দেখছেন চাকা অল ইন ওয়ান ডিটারজেন্ট পাউডার নিবেদিত ঈদ এখন আনন্দ। আচ্ছা, একদম কাজের শুরু থেকে শুরু করতে চাই। মিডিয়াতে কাজের শুরুটা কিভাবে এলো, বা ছোটবেলা থেকে ইচ্ছে ছিল কিনা যে আমি বড় হয়ে অভিনেত্রী হব, মডেল হব? কি চিন্তা করে আসা, নাকি হুট করে কোন একটা সুযোগের মাধ্যমে চলে আসা? না, ছোটবেলা থেকে এরকম কোনো কিছুই ছিল না, কিন্তু খুবই অদ্ভুতভাবে আমার বাবা একটা মজার কথা বলেছিল, যে আমার সেকেন্ড বার্থডেতে আমাকে জিজ্ঞেস করেছিল যে তুমি কি চাও। আচ্ছা। তো 2 বছরের বাচ্চা তো অনেক ছোট, তাই আমি আমার বাবাকে বলেছিলাম যে আমাকে টিভিতে দেখাও। ও আচ্ছা আচ্ছা। কিন্তু এরপর টিভির বিষয়ে কোনোদিন কোনো ইয়ে ছিল না, এবং আমি ছোটবেলা থেকে সবসময় বিশ্বাস করতাম যে আমি দেখতে ভালো না, এবং টিভিতে কাজ করতে হলে দেখতে অনেক সুন্দর হতে হয়, সেটা আমাকে দিয়ে হবে না। তো ইউনিভার্সিটিতে যেটা হয়, আমাদের একটা ড্রামা অ্যান্ড থিয়েটার ফোরাম ছিল, সেটাতে আমরা প্রতি সেমেস্টার একটা করে ড্রামা হচ্ছে স্টেজে পারফর্ম করতাম। তো সেখানে যখন আমি পারফর্ম করতাম, আমার সিনিয়ররা যারা ছিল বা টিচাররা খুব অ্যাপ্রিসিয়েট করতো যে অনেক ভালো অ্যাক্টিং করে। বাট আমার বাসার লোকজন, মানে এটা আমি আসলে সব ইন্টারভিউতেই বলি, অনেক কঠিন টাইপের কনজারভেটিভ। আমার মার জাস্ট ফেস দেখা যায়, আমার 2 বোনের। তো সেখান থেকে তো অ্যাক্টিং বা কোনো কিছু পারমিশন দেওয়ার প্রশ্নই আসে না। সো আমি বলতাম যে না, হবে না, এই সেই। সো একটা আপু ছিল, রিদি আপু, তখন রিদি আপু অনেক পপুলার মডেল ছিল, এখনও আছে, আনলা তাবাসসুম রিদি আপু। সো রিদি আপু একদিন হঠাৎ করে আমাকে টেক্সট করে ফেসবুকে যে এরকম একটা ফটোশ্যুট আছে ম্যাগাজিনের, করবা? সো আমি লাইক, ও ম্যাগাজিন তো আমার বাসায় কেউ পড়বে না, করাই যায়। সো ওই ম্যাগাজিনে শ্যুট করলাম, সেখানে সবাই খুব অ্যাপ্রিসিয়েট করলাম আমাকে, যে তোমার হাইট খুব ভালো, তুমি কি ইন্টারেস্টেড নাকি? আমি বললাম যে না, বাসা থেকে দিবে না, আমি জাস্ট এসছি কারণ আমার ফেসবুকের জন্য কয়েকটা ভালো ছবি পাবো। ওরা সবাই খুব মজা পেলো। তার 1 সপ্তাহ পর ওরা আমাকে আবার ফোন দিল, যে এরকম একটা শাড়ির শ্যুট, তুমি কি ইন্টারেস্টেড? আমিও এবার শ্যুট করে খুব মজা পেয়েছি, যে জাস্ট শাড়ি পরে দাঁড়ালেই হয়, ইটস ফান। সো আমি বললাম যে হ্যাঁ, আসবো। তো সেইবার ফটোশ্যুট করার পর আমার কাছে মনে হচ্ছে না, এটা মাঝে মাঝে করা যায়, বাট তখন আমার ফ্যামিলি জানতো না। আচ্ছা। তার 2-3 মাস পর ওই যে ফটোশ্যুটগুলো শাড়ি করেছিলাম, পত্রিকায় ছবি এসছে। আচ্ছা, তখন তো জানলো বাসায়? তখন আমার মা দেখে তো মানে খুবই অবাক, যেটা কিভাবে সম্ভব, এটা তো হতে পারে না। তো স্বাভাবিক, যেটা হয়, অনেক চিল্লাপাল্লা করলো। আমি বললাম যে না, আমি আর করবো না। বাই দ্য টাইম আমি বলেছি আমি আর করবো না, আমার কাছে একটা বিজ্ঞাপনের অলরেডি অফার এসছে, এবং আমি অডিশনও দিয়ে এসেছি। আচ্ছা। পরে আমি আম্মুকে বললাম, আমার জীবনে খুব শখ ছিল আমাকে একবার টিভিতে দেখাবে, এটাই প্রথম, এটাই শেষ, আমাকে একবার করতে দাও। সো আম্মু প্রথম অনেক চিল্লাপাল্লা করছে, পরে আমি বাবাকে কনভিন্স করলাম যে না, করাই যায়। সো ওই বিজ্ঞাপনটা যখন অন এয়ার হলো, তখন একটা বাংলাদেশের ক্রিকেটের একটা সিরিজ যাচ্ছিল। আচ্ছা। সো খেলার সময় কি হয়, প্রতি ওভারে একবার করে একটা বিজ্ঞাপন দেখায়। সো না, কন্টিনিউয়াস জাস্ট আমাকে দেখাচ্ছিল। সো আমার বাবার জন্য ব্যাপারটা মজার ছিল, যে বা আমার মেয়েকে দেখায়। সো তখন আমি বাসা থেকে মডেলিং এর পারমিশনটা পাওয়া গেল। আর অ্যাক্টিং এর যেটা হয়েছে, যে
অ্যাক্টিং যখন আমি প্রথম করতে চেয়েছি ওরা রাজি ছিল না, বাবার মার কথা ছিল যে আগে গ্র্যাজুয়েশন শেষ পড়াশোনাটা করো শেষ হোক। তারপরে দেখা যাবে। বাট আমার কাছে একটা এত ভালো নাটকের অফার ছিল যে আমি আসলে ওটা বাদ দিতে চাচ্ছিলাম না। সো পরে অনেক চিলাপালা করার পর সেবার আমি বললাম এটাই প্রথম, এটাই এটাই শেষ, প্লিজ আমাকে করতে দাও। তো তখন ওটা আবার ঢাকার বাইরেও শুটিং ছিল, পরে আম্মুকে রাজি টাজি করি আমরা গেলাম। সো ওইটাও ওই সময় অনেক হিট একটা টেলিফিল্ম ছিল, মানে ওই একটা টেলিফিল্ম, একটা নাম হচ্ছে @18 অল টাইম দৌড়ের উপর। টেলিফিল্মে আমি, সাফা, তৌসিফ, অ্যালেন 4 জন নতুন ইন্ট্রোডিউস করলো, আচ্ছা। এবং আমরা 4 জনই ওভারনাইট স্টার হয়ে গেলাম। মানে পরদিন আমি, এটা আমার জন্য খুব একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স যে রাত 11টার সময় নাটকটা অনের হয়েছে, পরদিন 12টায় আমি বাসা থেকে বের হয়েছি। আমার জীবনের প্রথম একটা মানুষ এসে বলছে আপনার সাথে সেলফি তুলতেছি, আমি লাইক আমার সাথে কেউ কেন সেলফি তুলবে? বা ওভারনাইট মনে হয় এরকম 8,000 না কত ফেসবুকে ফলোয়ার চলে আসছে, এবং এটা আমাদের জন্য, তখন তো আমরা অনেক ছোট। আমি তসিফকে ফোন দিয়ে বলছি তোমার সাথে কি এরকম হচ্ছে? তসিফ বলকে হ্যাঁ কি হচ্ছে বুঝতেছি না। সো ইট ওয়াজ ফান। আমরা তখন অনেক ছোট, আমার এটা 2013 সালের কথা, আই ওয়াজ 22 ইয়ার্স ওল্ড। আমি জাস্ট ইউনিভার্সিটি আর বাসের বাইরে আমার কোনো পৃথিবী নাই। তো সেখানে হঠাৎ করে এরকম মানুষজন, ইট ওয়াজ ফান। বাট আমাকে আসলে ওয়েট করতে হয়েছে 15 পর্যন্ত, আমার গ্র্যাজুয়েশন শেষ হয়েছে 15তে, অ্যান্ড দেন হচ্ছে প্ল্যান ছিল আমি দেশের বাইরে মাস্টার্স করব, বাট সামহাও আর হয়নি, অ্যাক্টিংটাই আর কি কন্টিনিউ হলো। এই যে হুট করে জনপ্রিয়তাটা চলে এলো, এটা আসার পরে তখন তোমার কেমন হতে শুরু করলো? আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা যেখানেই যাচ্ছ, প্রথম প্রথম তো ভালো লাগে, কিন্তু একটা সময় একটা বিরক্তির কারণও হয়। এই বিষয়টাকে তুমি কিভাবে হ্যান্ডেল করেছো বা কিভাবে ম্যানেজ করেছো? ইট টুক মি আ লং টাইম টু আন্ডারস্ট্যান্ড যে মানুষ আমাকে চেনে, এবং সেটা অনেক বলতে অনেক, ধরুন 18-19-এ গিয়ে আমি বুঝতাম যে ও আচ্ছা আমাকে হয়তো এখানে সবাই চিনতে পারছে, আচ্ছা। এটা আমি আগে বুঝতাম না। ফেসবুকে অনেক পোস্ট আসতো, অনেক লেখালেখি হতো, এটা সেটা ওইটা আসলে আমি ওইভাবে, আর আমি ফেসবুককে খুবই লাইটলি নিই, আমি নিজেও ফেসবুকে অনেক উল্টাপাল্টা জিনিসপত্র শেয়ার করি, লিখি। সো ওইটা নিয়ে আমি কখনোই অত মানে সিরিয়াস ছিলাম না, বা এখনও নাই। সো ওই জন্য আসলে আমি জিনিসটা আমি অনেক 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 পরে আসলে বুঝতে পেরেছি যে না আচ্ছা আমাকে একটু মানে বাইরে এভাবে জাস্ট মাথায় তেল দিয়ে বের হয়ে যাওয়া যাবে না, বা জাস্ট একটা ময়লা টি শার্ট আর ডেনিম পরে বের হওয়া যাবে না, এটা আমার বুঝতে অনেক সময় লেগেছে। আচ্ছা, তুমি ফেসবুকের কথা বলছিলে তুমি ফেসবুকের বিষয়গুলো নিয়ে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তোমার উপস্থিতি আমরা সবসময় দেখি, সেই জায়গায় তুমি সবসময় আলোচনায় থাকো। ফেসবুক নিয়ে গল্প করবো, তবে আরও একটা ছোট্ট বিরতির পর। দর্শক, চাকা অল ইন ওয়ান ডিটারজেন্ট পাউডার নিবেদিত ঈদে এখন আনন্দে নিচ্ছি আরও একটি বিরতি, সাথেই থাকুন। কাপড়ের টেনশন আছে সলিউশন, চাকা অল ইন ওয়ান, চাকা অল ইন ওয়ান। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। আবারও স্বাগত, দেখছেন চাকা অল ইন ওয়ান ডিটারজেন্ট পাউডার নিবেদিত ঈদ এখন আনন্দ। বলছিলাম যে ফেসবুক নিয়ে কথা বলবো। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা শবনম ফারিয়াকে সবসময় দেখি উপস্থিতি, যে কোনো বিষয় হোক, ফারিয়ার পোস্ট আমরা দেখি। বলতে চাই সাইবার বুলিংয়ের কথা। আমরা যারা মেয়ে রয়েছি আমরা জানি যে আমরা কোনো একটা ছবি পোস্ট করলে বা কিছু হলে সেখানে অপরিচিত অনেক মানুষ অনেক অপ্রীতিকর মন্তব্য করে থাকে। আমরা সবাই এটার শিকার হই কম বেশি, বিশেষ করে তোমরা যারা তারকা রয়েছো তারা এটার শিকার সবচেয়ে বেশি হও। তারকাদের দিকে একটা চোখ থাকে, মানুষ নেতিবাচক নানা রকম মন্তব্য করে, এবং সব জায়গায় তোমাকে বেশ সরব এবং প্রতিবাদী দেখা যায়। তুমি এই বিষয়গুলোকে কিভাবে হ্যান্ডেল করো? তোমার কি কখনো মনে হয় যে না আমি মন্তব্য করব না, কিন্তু করে ফেললাম কারণ আমি হয়তো রাগ কন্ট্রোল করতে পারছি না, মানুষ এত বাজে মন্তব্য কেন করছে? কিভাবে এটা? না দেখো, যখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি অভিনয় করব, এটা আমার প্রফেশন, তখন আমি আমার লাইফকে পাবলিক একটা প্ল্যাটফর্মে নিয়ে এসেছি। এখন পাবলিক একটা প্ল্যাটফর্মে যে কেউ যে কোনো কমেন্ট করতে পারবে, সেটা তার রাইট আছে। এখন হয় কি, প্রত্যেকটা জিনিসের একটা সীমা পরিসীমা থাকে। আমি চাইলেই তোমাকে যে কোনো কিছু বলে ফেলতে পারি না। কিন্তু আমার মনে হয় মেয়েদের, শুধু আমি না, তুমি সবারই আমাদের একটু কনসিয়াস হওয়া উচিত যে এরকম কমেন্ট যখন আসে সেটা প্রতিবাদ করা। কারণ এই নর্মালি আমাদেরকে কি বলে, কমেন্ট ডিলিট করে ব্লক করে দাও। নো, ওইটাতে আরো মজা পায় যে ওকে আমি এটা বলেছি, ও এত অফেন্ডেড হয়েছে যে আমাকে ব্লক করে দিয়েছে, ও আবার সেম কাজটা আরেকজনের সাথে করে। সবারই এটার আসলে ব্যাক করা উচিত যে দিস ইজ নট রাইট। একজন, দুজন, তিনজন যখন করবেন এটা আস্তে আস্তে কমে আসবে। একদম ঠিক। আচ্ছা, তুমি যেটা একদম শুরুতে তোমার পরিচয় আমি দিচ্ছিলাম, তুমি মডেল,
অভিনেত্রী, উপস্থাপনাও করেছো এবং সর্বশেষ তোমাকে আমরা বিচারকের ভূমিকায়ও দেখেছি। মানে এতগুলো কাজ, তোমার সবচেয়ে ভালো লেগেছে কোন কাজটা এখন পর্যন্ত, বা সবচেয়ে সহজ বা কঠিন লেগেছে কোন কাজটা এখন পর্যন্ত? কাপড়ের টেনশন আছে সলিউশন চাকা অল ইন ওয়ান চাকা অল ইন ওয়ান কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। সহজ কঠিন তো সেটা আমি জানি না, বাট আমি এটা বলতে পারি যে আমি কোনটা সবচেয়ে বেশি এনজয় হ্যাঁ, করি। সেটাও হতে পারে। আমি অভিনয় সবচেয়ে বেশি এনজয় করি। তুমি অনেক টেলিভিশন নাটকে কাজ করেছো, চলচ্চিত্রে যদিও তোমাকে আমরা একটিবারই দেখেছি বড় পর্দায়, ওটিটিতেও দেখেছি। তোমার আসলে কি মনে হয় যে এখনকার সময় যদি আমি বলতে চাই, দেখা যায় যে ফেসবুক রিলস বা টিকটক এই মাধ্যমগুলো এখন অনেক জনপ্রিয়। কোনো একটা মাধ্যমে কেউ খুব জনপ্রিয় হয়ে গেল, পরবর্তীতে তাকে আমরা বিজ্ঞাপন চিত্রে দেখি, টেলিভিশন নাটকে দেখি, সিনেমাতেও দেখি। এই বিষয়টাকে তুমি কিভাবে দেখো? না, যে কেউ যে কাউকে কাস্ট করতেই পারে, সেটা সমস্যা না, কিন্তু অভিনয়টা তো আসলে একটা সাধনার বিষয়, এটা শিখে আসারও বিষয় এবং ভেতরে থাকতেও হয়। আমি এরকম অনেককে দেখেছি যে এরকম ধরে নিয়ে এসছে, কাজ করছে, বাট ওরা কেউ সার্ভাইভ করতে পারেনি। আলটিমেটলি তুমি যদি ভালো কাজ না করো, তুমি সার্ভাইভ করতে পারবে না। সো কাস্ট যে কাউকেই করা যায়, কিন্তু কাজটা কতটুকু সে করতে পারছে সেটার উপর আসলে সে সাস্টেনেবিলিটিটা যেটা ওটা ডিপেন্ড করে। সো ইটস ফাইন, কাজ তো করবে, আদারওয়াইজ নতুন মুখ কোত্থেকে আসবে? তোমার কি মনে হয় এখানে একজন মানুষ যখন কাজ করতে আসে নতুন, তার কোন বিষয়গুলোকে সবচেয়ে বেশি আসলে গুরুত্ব দেওয়া উচিত টিকে থাকার? আমার কাছে বিষয়গুলোকে? মনে হয় এখন সবাই অনেক ফেমাস হতে চায়, সবাই ভাইরাল হতে চায়। সেটা টেন্ডেন্সি থাকলে আসলে সে টিকটকে নাচলে সে ভাইরাল হতে পারে, ফেমাস হতে পারে, সেটার জন্য বা ব্লগিং করলেও হতে পারে। সেটার জন্য অভিনয় করার একদমই দরকার নেই। অভিনয়টাতে আসলে ইট টেকস আ লট অফ থিংস। এবং যদি তুমি টাকার কথাটাও বলি, যখন ইন্ডাস্ট্রিতে কাজ করবে তখন হঠাৎ করে অনেক টাকা ইনকাম করা শুরু করে, সেটাও হ্যান্ডেল করা একটা কঠিন জিনিস। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় একটু পেশেন্স রাখা এবং কাজের প্রতি অনেস্ট থাকা এবং এথিক্যাল দিকগুলোতে স্ট্রং থাকা, কারণ তোমার কাছে অসংখ্য অপশন থাকবে, তুমি চাইলে একটা ভুল জিনিস চুজ করতে পারো। সো ওই এথিক্যাল অ্যান্ড মোরাল জায়গাটা যদি স্ট্রং না থাকে, এখানে সার্ভাইভ করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আসলে একদমই ঠিক। এথিক্যাল এবং মোরাল জায়গাটা ঠিক না থাকলে শুধু অভিনয় না, যে কোনো পেশায় বা ব্যক্তি জীবনেও আসলে যেটাকে আমরা বলি জীবনটাকে খুব সহজ করা, সেই পথে আসলে হাঁটাটা বেশ কঠিন হয়ে যায়। আপু, অনেক ভালো লাগলো তোমার সঙ্গে গল্প করে। তুমি এত দূর থেকে জার্নি শেষ করে আমাদেরকে সময় দিতে এসেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং আবারও ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। তোমাকে অনেক শুভেচ্ছা, আর এখন টিভির দর্শকদেরকে অনেক শুভেচ্ছা, আমাকে ইনভাইট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো। দর্শক, শুনছিলাম আমাদের সঙ্গে ছিলেন অভিনেত্রী, মডেল শবনম ফারিয়া। আমরা তার জীবনের নানা জানা অজানা গল্প জানছিলাম এবং আপনাদেরকে আবার ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি চাকা অল ইন ওয়ান ডিটারজেন্ট পাউডার নিবেদিত ঈদ এখন আনন্দ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।